অভিমানী বোন আমির হোসেন একজন বাড়ির কর্তার মতো মিরাফকে সংসারের সমস্ত দায়িত্ব পালন করিতে হইলেও অনেকজনের দায়িত্ব কাঁধে নিয়া বাইয়া বেড়াইতে হয় না, কারণ তাহার অনেকজনের সংসার নয়, দুজনের সংসার। দুঃখ সুখের প্রকাশ যেখানে, অভাব হলেও সেখানে সুখ থাকে, তাই দুজনে একে অপরের সামান্যতম সুখ দুঃখের ভাগীদার। আজ একটা কাজের কাজ করিয়াছে জিরাফ, তার ছোট্ট সংসারের বিরাট বড় দায়িত্ব পালন করিতে যাচ্ছে। তাকে ভীষণ খুশি দেখাইছে, তাই বাড়ির ফটকে আসিয়াই পেতনিয়ে পেতনিয়ে করিয়া বোনকে ডাকিতে লাগল। সুনা তখন রান্নাঘরে উনুনে ফু দিয়া দিয়া নিজেকে আস্ত একটা পেতনি সাজিয়া তুলিয়াছে। দূর আগে সুনা বিদ্যুৎ বেগে বাহিরে বেরিয়ে আসিয়া কইতে লাগিল, এই বাড়িতে আর এক মুহূর্তও থাকব না, এই রাড়ির একটা জিনিসও ঠিকঠাক পাওয়া যায় না। জ্বলন্ত আগুন যেমন নিভিয়া গেলে ক্রমে শীতল হইতে শুরু করে, ঘর থেকে বাইরে বেরিয়াইতে তাহার রাগও কমিয়া আসিল। এবার একটু ভালোভাবে কহিল, কি বলবি বল। মিরাফ তাহার হাতটা ধরিয়া কইল, বস, কথা আছে। বল। বিয়া ঠিক করে আসলাম। দাদার মুখে এরূপ কথা শুনিয়া তাহার সমস্ত রাগ ধূলিসাৎ হইয়া গেল। উত্তেজিত হয়ে কহিল, মেয়ের নাম কি, দেখতে কেমন? আরে পাগলি, আমার না তোর। তোর মানে? তোর মানে তোর। শোনার প্রথমে অবাক লাগিলেও পরে কেমন জানি লজ্জা করিতে লাগিল, একটু আগে যে কথাটা কহিল তার জন্যে। সত্যি কি সে আর এই বাড়িতে থাকিবে না? দুজনের মধ্যে অজান্তেই ঝগড়া বাঁধলেও ইহাদের মধ্যে যথেষ্ট ভাব আছে। একদিন একে অপর তো দেখিতে না পারিলে থাকিতে পারে না। এইসব ভাবনার মধ্যে জিরাফ কহিয়া উঠিল, কানুকাকা কইল, কে যেন তোকে পছন্দ করিয়াছে, সে কালকে তোকে দেখিতে আসিবে। মিরাফ আরও কইল, সরস্বতী পুজোয় যে শাড়িটা পরে ঘুরছিস সেটাই পরবি, আর কি কি লাগবে আমাকে বল। কিন্তু এই সকল কথা শোনার কানে প্রবেশ করিল না, শুধু বলিল, না, কিচ্ছু লাগবে না। বোনকে অন্যমনস্ক দেখিয়া সে আর কথা বাড়াইল না, তাই উঠিয়া নিজের কাজ করিতে বাহির হইল। কালবৈশাখী ঝড়ের আগে গগনে যেমন কালো মেঘে ভরে ওঠে, তেমনি সোনার চাঁদের মতো মুখখানি কেমন যেন আন্ধার হইয়া গেল। মনে মনে নিজেকে অপরাধী ভাবিতে লাগিল, এই ভেবে যে সে যদি মেয়ে মানুষ না হইয়া ছেলে হইয়া জন্মাইত, তাহলে তাকে দাদাকে ছাড়িয়া দূরে যাইতে হইত না। এইসব ভাবিতে ভাবিতে হঠাৎ তাহার সম্বিত ফিরিলে সেও নিজের কাজে গেইল। আজ সোমবার, হাটের দিন, তাই সকাল সকাল হাট হইতে বেশ করিয়া খরচা করিয়া আনিল, আজ সোনাকে দেখিতে আসিবে। এর আগে অনেকবারই তাহার দাদার সঙ্গে ঘটক কাকার কথা হইয়াছিল, কিন্তু মিরাফ তা এক বাক্যে না করিয়া দেয়। এইবার অবশ্য হ্যাঁ কইবার কারণ আছে। ছেলে ব্যবসা করে, জমাজমিও আছে বিঘা 5। অবশ্য বিয়ের আগে লোককে দেখানোর জন্য সবার একটু বেশিই থাকে। বাজারের ব্যাগ সোনার হাতে তুলিয়া দিয়া মিরাফ রতন কাকাকে নাকিতে গেইল। রতন কাকা তাহার নিজের কাকা নয়, তবে তাহাদের দুজনের সঙ্গে তাহার যথেষ্ট ভাব আছে, তাই বাড়িতে কোনো কিছু হইলেই তাহাকে খবর দিতে হয়। আজকেও সেই লীতির ব্যাঘাত ঘটিল না। রতন কাকার বাড়ি পৌঁছিয়া সে সব কথা কইল। ছেলেটা বেশ ভালোই, একজন সৎমানুষের মধ্যে যা যা থাকা উচিত তা সবই তার মধ্যে বিরাজমান। সব শুনে রতন কাকাও তাহার বিপক্ষে গেলেন না। এবার শুধু ছেলের বাড়ির লোকেদের মতামতের অপেক্ষা। কাকা এতক্ষণ বাইরে চেয়ারে বসিয়াছিল, এবার উঠিয়া মিরাফকে কইল, তুমি বসো, আমি ঘর থেকে আসতেছি। কয়েক মিনিটের মধ্যে কাকা ঘর থেকে একটা সাদা ধুতি এবং একটা পাঞ্জাবি পরিয়া বাহির হইলেন। যাইবার সময় মিরাফ কহিল, সুনার মনে রান্নার কাজ শেষ হয়ে গেছে, ছেজের বাড়ি থেকে লোকেরাও মনে হয় আসতেছে। বাড়ি ফিরিয়া রতন কাকাকে একটা চেয়ার দিয়া ঘরে গিয়া সুনাকে আয়নার সামনে দেখে কহিল, কিরে পেতনি, কত দূর? সুনা পিছন ফিরতেই সে অবাক হইয়া যায়। হায়, এ তো সত্যিকারের চাঁদ। সে নিজেই এতদিন চাঁদের কলঙ্ক হইয়া তাকে পেতনি করিয়া তুলিয়াছে। এদের সম্পর্ক বড় অদ্ভুত সুন্দর। ইতিমধ্যে বাইরে কয়েকটা গাড়ির পিপ পিপ শব্দ শোনা গেল। কারো ভাবিবার অবকাশ থাকিল না যে এরা কারা, তাই মিরাফ আর সুনার সাথে কথা না কইয়া বাইরে আসিল। সবার জন্যে বারান্দায় চেয়ার দিয়া নিজেরও একটা চেয়ারে টানিয়া লইয়া বসিল। অন্য সকলের মতো মিরাফও প্রশ্ন করিল, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, এদিকে রাস্তাঘাট বেশ ভালোই তো। তাদের মধ্যে থাকা সবচেয়ে বয়স্ক মানুষটা কহিলেন, তোমার বোন কোথায়? তাকে তো দেখছি না। মিরাফ খুব ভালো করিয়াই জানে, সে নিজে না গেলে সুনা কখনোই আসিবে না, তাই উঠিয়া ঘরে যায়। সুনার হাতে একটা ট্রে ধরিয়া দিয়া দু কাঁধে দুটি হাত দিয়া তাকে এগিয়ে নিয়ে যায়। সুনাকে চেয়ারে বসিয়া দিয়া সে কহিল, কিছু মনে করবেন না, আমার বোন একটু বেশিই ছোট্ট।
ছেলের বাড়ির লোকেদের দেখিয়া মিরাফের মনে হইল এরা যেন বিয়ের কথা বাড়িতেই ঠিক করিয়া আসিছে। তাই দিনকাল পঞ্জিকা দেখে বিয়ের দিন ধার্য করা হইল। বৈশাখ ৩১, ১৪৩১ সন মঙ্গলবার, ইংরেজি ১৪ মে ২০২৪ সাল। লোকেদের যাইবার পর মিরাফ সোনার পাশে গিয়া বসিলে সোনা কহিয়া উঠিল, বিয়াটা কি খুব জরুরি? কয়েক বছর পরে হলে হয় না? পরে পরে হলে চুল ছাদা হয়ে যাবে, চামড়া কুচকে যাবে, তখন এই পেতনিটাকে কে নিয়ে যাবে শুনি? আচ্ছা দাদা, তুই যে আমাকে সবসময় পেতনি বলে ডাকিস, আমি কি দেখতে খারাপ? ওরা কি আমাকে পছন্দ করবে? পাগলি বোন আমার। বোন যত সুন্দরী হোক না কেন, দাদার কাছে বোন সবসময় পেতনিই থাকে। তাছাড়া অন্য 10টা মেয়ের সঙ্গে তোর তুলনা হয় না। তুই না, থাক। মিরাফ জানে তার বোনের সম্পর্কে যত কইবে তত কম হইবে, তাই কি একটা বলিতে গিয়া মিরাফ আটকিয়া যায়। সত্যি তো, সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ করিতে হয় তাকে। ঝাড়ু দেওয়া, বাসান মাজা, কাপড় কাচা, হেঁসেল সামলানো, গরুকে খাবার দেওয়া, আর কত কাজ। পুরো একটা সংসার সামলানো। সোনা আর কহিল, ওরা তো বিয়ের দাবি হিসেবে 2 লাখ টাকা চাইল, আমাদের তো ভিটা সমেত 2 বিঘা জমি আছে, একটা বিক্রি করলে তোর কি হবে? ও ম্যাডাম, 2 দিন পর অন্য সংসারের লোক হচ্ছেন, আমার সংসার নিয়ে আপনার নাক গলাতে হবে না। তাছাড়া আপনি বেরিয়ে গেলে আমিও একজনকে আনব। সোনা জানে তাহার মনের কথা এটা নয়। সত্যি তাহার বিয়ের বয়স হইয়া গেছে। দেখতে দেখতে সোনার বিয়ের দিন ঘনিয়ে আসিল। বাড়িতে সবাই ব্যস্ত, কেউ বা বলিতেছে হলুদকে বাচ্ছে, কেউ বা জল নিতে কখন যাবে। সবকিছু নাড়ালে সোনার মনে কিসের যেন একটা ছাপ পড়িয়াছে। সে ভাবিতেছে দাদাকে ছাড়িয়া সে থাকিতে পারিবে কিনা। চাঁদের আলোয় জোনাকে ধনিয়া আনিয়া হাতে তুলিয়া দিবে কে? তার দাদাকে কে রেঁধে পেড়ে খাওয়াইবে? সোনা একটা কথা অনেক দিন থেকে ভাবিতাছে, আগে ছোটবেলায় খাবার সময় খাবার কম হইলে কাড়াকাড়ি হইত, বেশি হইলে ছোঁড়াছড়ি হইত, কিন্তু বর্তমানে তার উল্টো। এইটাই কদিন থেকে দাদাকে বলিতে চাইতেছিল, কিন্তু কেন জানি না বলিয়া উঠিতে পারে নাই। বিয়ের দিন যখন সোনা দাদার বুক হইতে নিজের মস্তক তুলিয়া দাঁড়াইল, তখন বুঝিতে পারিল দাদা বিনা সে কতটা একাকী, কতটা অসহায়। হয়তো নতুন পরিবার পাইবে, কিন্তু পরবর্তী জীবন যতই সুন্দর হোক না কেন, অতীতকে ভুলা যায় না। এদিকে মিরাফের মনে হইল সোনা যেন তার কলিজা ছিল, সেই কলিজা ছাড়া তার নিঃশ্বাস বন্ধ হইয়া যাইবে। সোনা শ্বশুরবাড়ি গেইল। তাহার শ্বশুরবাড়ির লোকেরা বেশ ভালো, তাছাড়া শিক্ষিত পরিবার বলে কথা। সোনার শ্বশুর একসময় মাস্টার ছিলেন, এখন পেনশন পাইয়াছেন। প্রথম কয়েকদিন তাহাদের সঙ্গে চলাফেরা করিতে অসুবিধা হইলেও পরে আস্তে আস্তে সব ঠিক হইয়া গেল। প্রথম কয়েক মাস সোনার বাবার বাড়িতে আসিত এবং মিরাফের সোনার বাড়িতে যাওয়া ঘন ঘন হইত। সোনার স্বামী চন্দন ব্যবসা করায় তাহার হাতেও সময় নেই, তাই সোনাকে আর বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়ে উঠে না। অন্যদিকে মিরাফ সকাল সকাল কাজে বেরিয়ে যায়, কোনোদিন হোটেল, কোনোদিন নিজে রান্না করিয়া ভাত খায়। কাজের ব্যস্ততায় রাতে ছাড়া সোনাকে তাহার মনে পড়ে না, কিন্তু যখনই সোনা আয়নার সামনে গিয়া দাঁড়ায়, তখনই তাহার দাদার দেওয়া ছুরির ব্যাগটাকে দেখিয়া তাহার কথা মনে পড়িয়া যায়। এই দাগটাই তাহার মুখমণ্ডলের সৌন্দর্য আরও খানিকটা বাড়িয়া তুলিয়াছে। দেখতে দেখতে আরও একটা মাস পেরোই গেল, কিন্তু দাদা তাহার সঙ্গে দেখা করিতে না আসিলে সে অভিমান করিয়া বসে। দেখি কতদিন ওই জিরাফ আমার সঙ্গে দেখা করতে না আসে, আমাকে বাড়ি থেকে তাড়িয়া দিবা একাই সুখে আছে। এদিকে মিরাফের সোনার কথা মনে পড়িলে ভাবে, কদিন পর সোনাকে দেখতে যাব, কিন্তু কাজের চাপে যাওয়া হয়ে উঠে না। খুবই অদ্ভুত ডাক, রাগলে পরে একে অপরকে জিরাফ, পেতনি বলে ডাকিয়ে থাকে। যদিও মিরাফ একটু পেতনি নামটা আদর করিয়াই ডাকে, তাতে সোনার রাগ হয় না। এমনি করে কাটিয়ে যায় 2টি মাস। এখন সোনার অভিমান পাহাড় সমান হইয়া উঠিয়াছে। একদিন রতন কাকা কোনো এক কাজে সোনাদের বাড়ি পাশ দিয়ে যাইতে হইল। যাইতে যাইতে কি একটা মনে করিয়া সোনাদের বাড়ির গেটে গিয়া ডাকিতে লাগিল, সোনামা, সোনামা। তাহার কয়েকদিন ধরা জ্বর হইবার কারণে বিছানায় পড়িয়া আছে, তাই সোনার শাশুড়ি বাহিরে বেরিয়া এলেন। সোনার ঘরে গিয়ে দেখিতে পান সোনা বিছানায় শুয়ে আছে। তাহার বুঝিবার বিলম্ব হইল না যে তাহার অসুখ হইয়াছে, তাই কহিয়ান, আমি দেরি করব না, তোকে দেখতে এদিকে ঢুকলাম। সোনা অসুস্থ থাকিবার কারণে সেও কিছুক্ষণ থাকিবার জন্য জোর করিল না। এবার মনের সকল অভিমান ব্যক্ত করিয়া কহিল, দাদাকে বলে দিও তোমার বোন মরতে বসিছে। সোনা যে সামান্য জ্বরেই এত কাতর হইয়া পড়ে তার কাকার জানা ছিল না, তাই ফিরিবার কালে মিরাফের কার্যালয় ঢুকিয়া তাকে কইল, তোমার বোনের গুরুতরভাবে অসুস্থ হইয়া পড়িয়াছে, আমাকে বলল সে নাকি মরতে বসেছে। ও
অগ্নুৎপাতের সময় পৃথিবীর বক্ষ হইতে লাভা বেরিয়ে আসিয়া যেমন সব কিছু ধ্বংস করিয়া দিয়া যায়, বনের এরূপ অবস্থার কথা শুনিয়া তাহার বুকেও যেন অগ্নুৎপাত ঘটিল। তাই হাতের থাকা সমস্ত যন্ত্রপাতি ফেলিয়া দিয়া বাইকের উপরে পড়িয়া যায়। বাইক চলাকালীন তাহার মনে পড়িয়া যায় সেই কথা, আজ চোখের সামনে আছি বলে কত ভালোবাসছিস, পরের বাড়িতে মরলেও হয়তো দেখতেও যাবি না। তাছাড়া তখন তুই তো অনেক আপন মানুষ পেয়ে যাবি, আমি তো তখন পর হইয়া যাব। আমার কথাটা মিলিয়ে দেখিস। কবি যেমন ভাবিতে ভাবিতে বাস্তব ভুলিয়া কল্পনার দেশে হারিয়ে যায়, বনের এসব কথা তাকেও যেন দেহ ছাড়িয়া অন্য স্থানে নিয়ে গেছে। তাহার শুধুই মনে পড়ি থাকে, আমার কথাটা মিলিয়ে দেখিস, আমার কথাটা মিলিয়ে দেখিস, আমার কথাটা মিলিয়ে দেখিস, ভুলে গেছি। আর কি করার আছে বল? কথাই বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায়। তাহার সঙ্গে এমন হইতে বিলম্ব হইল না। ড্রাইভিংয়ে মন না থাকিবার কারণে কখন যে একটা গাড়ির সামনে লুটিয়ে পড়ে সে বুঝতেই পারে নাই। তাহার দ্রুতগামী বাইকটা চলিয়া যায়